এই গভীর বিশ্লেষণে আপনাদের স্বাগত। আজ আমরা প্রজেক্ট ম্যানেজমেন্টের বিভিন্ন পদ্ধতি নিয়ে আলোচনা করব। আমাদের হাতে প্রজেক্ট ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের PMI এর একটি কোর্স ম্যাটেরিয়াল রয়েছে। প্রায়শই আমাদের মনে হয় যে কোনো কাজের জন্য একটা নির্দিষ্ট সেরা পদ্ধতি থাকা উচিত, কিন্তু আজকের আলোচনার উদ্দেশ্য হল এটা বোঝা যে কেন প্রজেক্ট ম্যানেজমেন্টে ওই ওয়ান সাইজ ফিটস অল বা সবার জন্য একই পদ্ধতি কার্যকর নয়। একদম। আর কিভাবে একটা নির্দিষ্ট প্রকল্পের জন্য সঠিক পদ্ধতি বেছে নেওয়া হয়, চলুন তাহলে শুরু করা যাক। ঠিক তাই। আজকের এই যে দ্রুত পরিবর্তনশীল বিশ্ব, এখানে একটা পদ্ধতি দিয়ে সব কাজ করা সম্ভবই না। গ্রাহকের চাহিদা, বাজারের গতি প্রকৃতি, প্রযুক্তিগত জটিলতা, এই সব কিছুই আসলে ঠিক করে দেয় কোন পথে এগোতে হবে। তাহলে প্রথমেই প্রশ্ন আসে, কেন আমাদের এতগুলো পদ্ধতির প্রয়োজন হচ্ছে? কি এমন বদলে গেল? এর কয়েকটা মূল কারণ আছে। প্রথমত, ভ্যালু বা মূল্যের ধারণাটাই এখন বদলে যাচ্ছে। ভ্যালু আগে তো ছিল শুধু প্রোডাক্টটা সময় মতো আর বাজেটের মধ্যে দেওয়া। ঠিক। কিন্তু এখন শুধু পণ্য নয়, বরং স্থায়িত্ব বা সাস্টেনেবিলিটি এবং গ্রাহক কেন্দ্রিকতা কাস্টমার সেন্ট্রিসিটি, এই জিনিসগুলোও খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা। দ্বিতীয়ত, বিশ্বজুড়ে ক্রমাগত পরিবর্তন ঘটছে। এই পরিবর্তনগুলো প্রকল্পগুলোকে আরও জটিল আর ঝুঁকিপূর্ণ করে তুলছে। এটা তো ঠিক। এর ফলে উদ্ভাবন এবং গতিশীল থাকাটা অপরিহার্য হয়ে পড়েছে। পুরনো গতানুগতিক পদ্ধতিতে এই নতুন চ্যালেঞ্জগুলো মোকাবেলা করাটা খুবই কঠিন। তাহলে এই ভিন্ন ভিন্ন পরিস্থিতি সামলানোর জন্য প্রধানত কয় ধরনের অ্যাপ্রোচ বা পদ্ধতি আছে? দেখুন, দুটো মূল দর্শন বা ফিলসফি আছে। একটি হলো প্ল্যান ড্রিভেন বা পরিকল্পনা চালিত। প্ল্যান ড্রিভেন। হ্যাঁ, যাকে প্রেডিক্টিভ অ্যাপ্রোচও বলা হয়। এখানে প্রকল্পের শুরুতেই সবকিছু খুব পরিষ্কারভাবে সংজ্ঞায়িত করা হয়। একটা উদাহরণ দিলে হয়তো বুঝতে সুবিধা হবে। ধরুন, একটা ব্রিজ বা সেতু তৈরির কথা। এর নকশা, উপকরণ, সময়সীমা সবকিছু আগে থেকেই একেবারে ঠিক করা থাকে। কারণ মাঝপথে গিয়ে তো আর ডিজাইন বদলানো যাবে না। একদম। কাজগুলো একটা পর্যায়ক্রমে বা লিনিয়ার সিকোয়েন্সে এগোয়, যেমন সম্ভাব্যতা যাচাই বা ফিজিবিলিটি, তারপর নকশা বা ডিজাইন, তারপর নির্মাণ, পরীক্ষা। হ্যাঁ, এবং সবশেষে হস্তান্তর বা ডিপ্লয়। এখানে পরিবর্তন আনা সম্ভব, কিন্তু সেটা খুবই নিয়ন্ত্রিত একটা উপায়ে করা হয়, কারণ এটা খুব ব্যয়বহুল। বেশ। আর এর বিপরীতে কি আছে? যেখানে আমরা জানি না যে আমরা ঠিক কি বানাতে চলেছি। চমৎকার প্রশ্ন। এর বিপরীতেই আছে চেঞ্জ ড্রিভেন বা পরিবর্তন চালিত অ্যাপ্রোচ, যেটাকে অ্যাডাপটিভও বলা হয়, তাই তো? ঠিক। অ্যাডাপটিভ বা অভিযোজিত পদ্ধতি। ভাবুন, একটা নতুন মোবাইল অ্যাপ তৈরির কথা। শুরুতে হয়তো আপনার একটা প্রাথমিক ধারণা আছে, কিন্তু ব্যবহারকারীদের মতামত পাওয়ার পর অনেক কিছুই বদলে যেতে পারে। তার এখানে চাহিদা বা রিকোয়ারমেন্টসগুলো অস্পষ্ট থাকে। হ্যাঁ, এবং আবিষ্কারের মাধ্যমে তা ধীরে ধীরে স্পষ্ট করা হয়। কাজটা ছোট ছোট পর্বে বা ইটারেশনে ভাগ করা থাকে, যেগুলোকে স্প্রিন্ট বলা হয়। একদম। স্প্রিন্ট। প্রতিটি স্প্রিন্টের শেষে গ্রাহকের কাছ থেকে মতামত নেওয়া হয় এবং সেই অনুযায়ী পরবর্তী পদক্ষেপ ঠিক করা হয়। এখানে পরিবর্তনকে স্বাগত জানানো হয়। অবশ্যই। পরিবর্তনকে এখানে শত্রু নয়, বরং অগ্রগতির একটা অংশ হিসেবে দেখা হয়। তবে হ্যাঁ, ঝুঁকি ব্যবস্থাপনার জন্য কিছু সুরক্ষা কবচ বা গার্ড রেলস থাকে। বিশৃঙ্খলা তৈরি হতে দেওয়া হয় না। কিন্তু বাস্তব জীবনে তো অনেক প্রকল্পই পুরোপুরি সাদা বা কালো হয় না, বরং ধূসর হয়। সেক্ষেত্রে কি করা হয়? আর ঠিক এখানেই হাইব্রিড পদ্ধতির ধারণাটি আসে। দুটোর মিশ্রণ। হ্যাঁ, এটা প্রেডিক্টিভ এবং অ্যাডাপটিভ পদ্ধতির একটি মিশ্রণ। এটা বিশেষ করে তখন কার্যকর যখন কোনো প্রকল্পের প্রয়োজনীয়তা অনিশ্চিত বা ঝুঁকিপূর্ণ থাকে। আচ্ছা, কোনো বাস্তব উদাহরণ? ধরা যাক, একটা বড় কোম্পানি তাদের পুরো অ্যাকাউন্টিং সিস্টেম আপগ্রেড করছে। এখন এই আপগ্রেডের মূল কাঠামোটা ডেটা মাইগ্রেশন বা সিকিউরিটি, এগুলো হয়তো প্রেডিক্টিভ মডেলে করা হবে, কারণ এখানে কোনো ঝুঁকি নেওয়া যাবে না। একটা স্থির পরিকল্পনা দরকার। ঠিক, কিন্তু ওই সিস্টেমের ভেতরেই হয়তো একটা নতুন রিপোর্টিং ড্যাশবোর্ড তৈরি করা হচ্ছে। এখন ম্যানেজমেন্ট ঠিক জানে না তাদের কি ধরনের রিপোর্ট লাগবে। আচ্ছা, ওই অংশটা তাহলে? ওই নির্দিষ্ট মডিউল বা অংশটা তখন অ্যাডাপটিভ বা অ্যাজাইল পদ্ধতিতে ডেভেলপ করা হচ্ছে। একটা ছোট দল 2 সপ্তাহের স্প্রিন্টে কাজ করে নতুন নতুন রিপোর্ট দেখাচ্ছে আর ম্যানেজমেন্টের থেকে ফিডব্যাক নিচ্ছে। দারুণ তো। তার বড় প্রকল্পের স্থিতিশীলতা আর ছোট অংশের নমনীয়তা দুটোই বজায় রাখা যায়। একদম।
আমরা প্রায়ই প্রজেক্ট এবং প্রোডাক্ট এই দুটো শব্দ গুলিয়ে ফেলি। এদের মধ্যে সম্পর্কটা ঠিক কি? এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। দেখুন, একটা প্রোডাক্টের নিজস্ব জীবনচক্র বা লাইফ সাইকেল থাকে। আমাদের সোর্সের গ্রাফটা দেখলে ব্যাপারটা পরিষ্কার হবে। হ্যাঁ, গ্রাফটাতে 4টে ধাপ দেখানো হয়েছে। ঠিক। একটা প্রোডাক্ট 4টে ধাপের মধ্যে দিয়ে যায়। সূচনা বা ইন্ট্রোডাকশন, তারপর বৃদ্ধি বা গ্রোথ, এরপর পরিপক্কতা বা ম্যাচুরিটি, আর শেষে অবসর বা ডিক্লাইন। একদম। আর প্রজেক্টের ভূমিকাটা এখানেই। একটা প্রোডাক্টের জীবনচক্র জুড়ে একাধিক প্রজেক্ট চলতে পারে। কিভাবে? যেমন প্রজেক্ট 1 হলো প্রোডাক্টের প্রাথমিক সৃষ্টি, মানে ইনিশিয়াল ক্রিয়েশন। এরপর প্রজেক্ট 2 ও 3 এর মাধ্যমে নতুন ফিচার যোগ করা হলো। যা তার গ্রোথে সাহায্য করছে। ঠিক। পরিপক্কতার ধাপে প্রজেক্ট 4, 5, 6 এর মাধ্যমে হয়তো কিছু সংশোধন বা রিভিশনস করা হলো। আর সবশেষে প্রজেক্ট 7 এর মাধ্যমে প্রোডাক্টটিকে বাজার থেকে সরিয়ে নেওয়া হলো, মানে রিটায়ারমেন্ট। বাহ! তার মানে একটা দলে প্রজেক্ট ম্যানেজার আর প্রোডাক্ট ওনার দুজনই থাকতে পারেন? থাকাটা উচিত। প্রজেক্ট ম্যানেজারের ফোকাস হলো নির্দিষ্ট প্রজেক্টটা শেষ করা, আর প্রোডাক্ট ওনারের দৃষ্টি থাকে পুরো প্রোডাক্টের দীর্ঘমেয়াদী মূল্যের ওপর। আচ্ছা, এই যে কাজ শেষ করে গ্রাহকের কাছে পৌঁছে দেওয়া বা ডেলিভারি, এটার ক্ষেত্রে কি কোনো ভিন্নতা আছে? অবশ্যই। একে কেডেন্স বা ডেলিভারির ছন্দ বলা হয়। এটা 3 ধরনের হতে পারে। 3 রকম। হ্যাঁ, প্রথমটা হলো সিঙ্গল ডেলিভারি। প্রকল্পের একদম শেষে একবারেই সবটা ডেলিভারি দেওয়া হয়। এটা সাধারণত প্রেডিক্টিভ মডেলে দেখা যায়। যেমন একটা বাড়ি তৈরি শেষ হলে চাবি দেওয়া। একদম। তারপর আছে মাল্টিপল ডেলিভারি। এখানে কাজটি কয়েকটি ভাগে বিভক্ত করে বিভিন্ন সময়ে ডেলিভারি দেওয়া হয়। আর শেষটা? শেষটা হলো পিরিয়ডিক ডেলিভারি। এটাও মাল্টিপল ডেলিভারির মতোই, তবে এটা একটা নির্দিষ্ট সময়সূচি মেনে চলে। যেমন প্রতি মাসে বা 2 সপ্তাহে একবার। যেটা অ্যাডাপটিভ মডেলে বেশি দেখা যায়, তাই তো? ঠিক ধরেছেন। এই অ্যাডাপটিভ বা অ্যাজাইল পদ্ধতির একটা বাস্তব উদাহরণ দিলে মনে হয় বিষয়টি বুঝতে আরও সুবিধা হবে। স্ক্রাম নিয়ে তো অনেক কথা শোনা যায়। হ্যাঁ, সবচেয়ে জনপ্রিয় অ্যাজাইল ফ্রেমওয়ার্কগুলোর একটি হলো স্ক্রাম। এখানে কিছু নির্দিষ্ট ভূমিকা এবং আনুষ্ঠানিক মিটিং বা সেরিমনি থাকে। ভূমিকা বলতে? যেমন স্ক্রাম মাস্টার। হ্যাঁ। স্ক্রাম মাস্টার তিনি দলকে নিয়ম মেনে চলতে এবং যে কোনো বাধা দূর করতে সাহায্য করেন। তিনি কিন্তু দলের বস নন, বরং একজন কোচ। আচ্ছা, আর সেরিমনি? যেমন স্প্রিন্ট প্ল্যানিং। স্প্রিন্টের শুরুতে দল এবং প্রোডাক্ট ওনার মিলে পরিকল্পনা করেন যে এই স্প্রিন্টে কি কি কাজ করা হবে। আর ওই যে ডেইলি স্ক্রাম, ওটা কি? ওটা হলো প্রতিদিনের একটা ছোট্ট 15 মিনিটের মিটিং, যেখানে দলের সদস্যরা কাজের অগ্রগতি এবং সমস্যা নিয়ে আলোচনা করেন। এটা কিন্তু কোনো স্ট্যাটাস মিটিং নয়। মানে এটা ম্যানেজারের জন্য নয়? একদমই না, এটা দলের নিজেদের জন্য। এরপর আছে স্প্রিন্ট রিভিউ। স্প্রিন্টের শেষে দল তাদের করা কাজ স্টেক হোল্ডারদের দেখায় এবং মতামত নেয়। আর সবশেষে? সবশেষে হয় স্প্রিন্ট রেট্রোস্পেক্টিভ। এখানে দল নিজেদের কাজের প্রক্রিয়া নিয়ে আলোচনা করে, মানে কি ভালো কাজ করেছে, কি আরও ভালো করা যেত, এইসব। বেশ, তাহলে এতগুলো বিকল্পের মধ্যে থেকে একটা দল কিভাবে বুঝবে যে কোন পদ্ধতিটি তাদের জন্য সেরা? এর জন্য কিছু টুলস এবং প্রশ্ন ব্যবহার করা হয়। প্রথমে নিজেকে কিছু প্রশ্ন করতে হবে। যেমন প্রকল্পে কতটা অপরিকল্পিত কাজ আসতে পারে? আমাদের দল কিভাবে কাজ করতে পছন্দ করে? গ্রাহক কি ধাপে ধাপে ভ্যালু ডেলিভারি চান? আমাদের ঝুঁকি নেওয়ার ক্ষমতাই বা কতটা? এগুলো তো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে একটা খুব কার্যকর টুল হল স্টেসি কমপ্লেক্সিটি মডেল। স্টেসি কমপ্লেক্সিটি মডেল? হ্যাঁ, এটা একটা গ্রাফ যা 2টি অক্ষের উপর ভিত্তি করে তৈরি। একটা অক্ষ হল কাজের প্রয়োজনীয়তা বা রিকোয়ারমেন্টস কতটা নিশ্চিত, আর অন্যটা হল প্রযুক্তিগত সক্ষমতা বা টেকনিক্যাল ক্যাপাবিলিটি কতটা নিশ্চিত। এটা কিভাবে সাহায্য করে? যদি আপনার কাজের প্রয়োজনীয়তা আর প্রযুক্তি দুটোই খুব নিশ্চিত হয়, তবে প্রকল্পটি হল সিম্পল বা সরল। এখানে প্রেডিক্টিভ পদ্ধতি ভালো কাজ করে। আচ্ছা। আর যদি দুটোই খুব অনিশ্চিত হয়, তবে প্রকল্পটি হল কমপ্লেক্স বা জটিল। আর সেখানে অ্যাডাপটিভ পদ্ধতি সবচেয়ে কার্যকর, কারণ সেখানে আপনাকে পরীক্ষা করে করে এগোতে হবে। পরিষ্কার। এছাড়া কি অন্য কোনো টুলস আছে? হ্যাঁ, সুইটেবিলিটি ফিল্টার নামে একটি ডায়াগ্রামও ব্যবহার করা হয়। এটা একটা রেডার চার্টের মতো। রেডার চার্ট? হ্যাঁ, এটা দল, সংস্কৃতি এবং প্রকল্পের বিভিন্ন দিক, যেমন দলের আকার, অভিজ্ঞতা, সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া, পরিবর্তনের হার, এইসব বিশ্লেষণ করে। আর
তারপর এটা একটা ছবি এঁকে দেখায় যে অ্যাজাইল, হাইব্রিড নাকি প্রেডিক্টিভ পদ্ধতি বেশি উপযুক্ত হবে। বাহ, দারুণ তো! তাহলে আজকের আলোচনা থেকে আমরা যা শিখলাম তা হল প্রজেক্ট ম্যানেজমেন্টের জগৎটা প্রেডিক্টিভ থেকে অ্যাডাপটিভ পর্যন্ত একটা বিস্তৃত বর্ণালীর মতো। যার মাঝে হাইব্রিড পদ্ধতিও রয়েছে। ঠিক, কোনটি সেরা পদ্ধতি তা বড় কথা নয়, বড় কথা হল নির্দিষ্ট পরিস্থিতি এবং প্রকল্পের জন্য কোনটি সবচেয়ে উপযুক্ত। একদম ঠিক। আর সবশেষে একটা ভাবনার বিষয় যোগ করতে চাই। বলুন। যেহেতু প্রযুক্তি এবং মানুষের চাহিদা দ্রুত বদলাচ্ছে এবং প্রকল্পগুলো আরও বেশি একে অপরের সাথে জড়িত হয়ে পড়ছে, একজন প্রজেক্ট ম্যানেজারের সবচেয়ে গুরুত্বপূর্ণ দক্ষতা শায়দ আর শুধু কাজের পরিকল্পনা করা নয়, বরং কাজ করার পদ্ধতিটিকেই ডিজাইন করা। এই পরিবর্তন ভবিষ্যতে একজন সফল প্রজেক্ট লিডারের সংজ্ঞাকে কিভাবে বদলে দিতে পারে, এটা নিয়ে ভাবা যেতে পারে।